কিন্তু এরা মুখের সামনে এক, পিছনে আর এক। সেই ক্ষমা চাওয়ার অডিও গুলো এবার আমরা প্রকাশ করব, এদের রূপগুলো প্রকাশ করব। সমস্ত জিনিস, অর্ডার কপি থেকে শুরু করে আমার কমপ্লেন উইথড্র এবং এফআইআর কপি, সমস্ত কিছু আমি দেখিয়ে দেব। আমি সমস্ত জিনিস এখানে তুলে ধরবো, কারণ অনেক হয়েছে সহ্য। ইতর গুলো বুনাদর গুলো আমাকে ফাঁসাতে চেয়েছিল এই টাকা দিয়ে, এইরকম ভাবে যে ক্রাউড ফান্ডিং করার জন্য ম্যাডাম উস্কেছে। তার মানে ম্যাডাম দিচ্ছে মানে সবাই দাও। আমার টাকাটা দিয়ে আমার এইমাত্র দরকার যে তুমি যেই ফান্ড ট্রান্সফার করলে সঙ্গে সঙ্গে তোমাকে সামনে মোহরা করে শুরু হয়ে গেল টাকা তোলার খেলা। আমি তাই বললাম, কাল যখন সে স্পষ্ট কথায় বললো যে না আমিও কিন্তু এই কথাটার বিপক্ষে, যে আমি কোনোভাবেই চাই না যে ওয়াইটিতে ক্রাউড ফান্ডিং হোক, আমি এটা চাই না। তা যখন তুই চাসই না, তাহলে সেদিন কেন আমাকে লাইনে নিয়েছিলি? তোর মাথায় শয়তানি বুদ্ধি আছে, আমি তো জানি তোর মাথায় শয়তানি বুদ্ধি আছে বলেই তুই জয়েন কলে তখন থার্ড টাইমে আমি তোর জয়েন কলটা কেটে দিয়েছিলাম। তার কারণ তোরা চাইছিলি আমাকে মোহরা করে আমার মুখ থেকে বলিয়ে নিতে যে হ্যাঁ ক্রাউড ফান্ডিং হোক। ইডিয়েট গুলো। আজকে তোমার লাইভটাতে জয়েন করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি কিছু কথা বলবো যে কথাগুলো বলার ভীষণ দরকার হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে কিছু মানুষ আমায় খুব ভুল বুঝছেন। তো তাদের জন্যই বলবো, সেটা হচ্ছে অনেকে ভেবেছিলেন যে আমি হয়তো মানে ওয়ান সাইডেড গেম খেলতে ভালোবাসি, বা এক চোখামি করতে ভালোবাসি, বা হয়তো অন্যায়কে দেখলে প্রতিবাদ করব না, যারা যেভাবে পরিচালিত করবে আমি সেভাবেই পরিচালিত হব। না, একটু চিনতে দেরি হলেও, অনেকে একটু চিনতে দেরি হলেও আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসি, আর সেটাই বলবো। প্রথমত বলছি, দীপ্তির আজকে একটা ভিডিও দেখলাম, কালকেও দেখেছিলাম একটা, আজকেও একটা দেখলাম। প্রথমত হচ্ছে অত্যন্ত মিথ্যাবাদী মহিলা, প্রচন্ড মিথ্যা কথা বলে। হ্যাঁ, আমি লাইভে ফোন করেছিলাম, আমি ওনার লাইভের পর, ওনার ভিডিও দেখার পর আমি ওনাকে ফোন করেছিলাম। আজকে অনেক কথা ক্লিয়ার করব। এটা এই ক্রাউড ফান্ডিংটা করার জন্য একটা বিরাট চক্রান্ত করেছিল এই দীপ্তি। তাই দীপ্তিকেই কালকে ইশারা করেছিলাম, কারণ দীপ্তি আমাকে যেদিন রথযাত্রার আগের দিন ফোন করে, অর্থাৎ 26 তারিখ নাগাদ ফোনটা করে, তখন ওর সঙ্গে জয়েন কলে কেউ ছিল না। ও প্রথম আমায় ফোন করে, ফোন করে আমাকে বলে যে সীমা কিউআর কোড দিয়ে টাকা চাইছে, তার কারণ সীমার হাত খালি। আমি বলি দীপ্তি দি, আমি এটা মেনে নিতে পারছি না, আমি খুব ব্যস্ত আছি, আর এটা আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না, কারণ আমি সবাইকে যখন বলি তখন সীমাকেও বলতে ছাড়বো না। বলার পরই আমি ফোনটা রেখে দিই। তখন বললাম দাঁড়ান, সীমাকে আমি জয়েন কল করছি। আমি বললাম না না, আমি কথা বলছি, পরে বলছি। তারপরেই দেখলাম সীমা এবং দীপ্তি দুজনে আবার জয়েন কল করলো। জয়েন কল করাতে সীমা তখন আমায় গড়গড় করে বলতে শুরু করে দিল, দিদিভাই আমার হাত খালি, আমার প্রচন্ড হাতের অবস্থা খারাপ, ইমিডিয়েটলি আমার খুব টাকার দরকার। আমি বললাম তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ধার করো, লোকের কাছে বলো, তবু তুমি না, আমাকে কিউআর কোড দিতেই হবে, আমার কিচ্ছু করার নেই। আমি বললাম তুমি কিউআর কোড দেবে, আমার যা করণীয় আমি সেটা করব। এটা লোক ঠকানোর ব্যবসা করার জায়গা নয়, ঠিক আছে? আমি এটা বলে বেরিয়ে যেতে যাওয়ার আগে সীমা বললো আমার ইমিডিয়েটলি 7,000 রুপিস লাগবে। তাই বললাম ঠিক আছে, তুমি তোমার ফোন পে অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠাও, আমি দেখছি। এই বলে আমি কেটে দিই। কেটে দেবার পর থার্ড টাইম আবার দীপ্তি এবং সীমা আমাকে জয়েন কল করে, সেই জয়েন কলটা আমি অ্যাকসেপ্ট করিনি। এটা কিন্তু দীপ্তি বললো না। প্রচন্ড মিথ্যাবাদী, এবং প্রচন্ড এই মিথ্যা কথাটার জন্যই আজকে আমাকে লাইভ করতে আসতে হলো। আমার কথা দিদিভাই শোনা যাচ্ছে না, একদমই শোনা যাচ্ছে না।
এইবার শোনা যাচ্ছে, বলো। না, আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না? সব শোনা যাচ্ছে, হ্যাঁ, সব শুনতে পারা গেছে। বলতে থাকো। তো আমি তারপরে সীমা আমাকে ইন্ডিভিজুয়ালি ফোন করলো তখন আমি সীমাকে বুঝিয়ে বললাম, মোটেই করতে পারো না তুমি এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা, এইভাবে লোক ঠকিয়ে টাকা নিতে পারো না। তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে জানো, আমার কোনো আত্মীয় স্বজন নেই। আমি বললাম তোমার নিজস্ব কারো কাছ থেকে ধার নাও, পরে তাকে দিয়ে দেবে, অথবা তোমার কাছের লোকেদের যারা তোমাকে ভালোবাসে তাদের কাছ থেকে ধার নাও, তাদেরকে দিয়ে দেবে। তো বলো তুমি আমাকে ইমিডিয়েটলি, আমার ইমিডিয়েটলি 7,000 টাকা দরকার। এই চক্রান্তটা ফেঁদেছিল দীপ্তি নিজে থেকে, দীপ্তি এবং সীমা। তাই আমি কালকে দীপ্তিকে বলেছি, লজ্জা লাগে না? আবারও বলছি, লজ্জা লাগে না এই বয়সে এসে এতগুলো মিথ্যা কথা? আজকে একটা, কালকেও ভিডিও করেছে, আজকেও ভিডিও করেছে, কালকেরটা সত্যি কথা বলেছে, কালকে সত্যি কথা বলেছে বলে অ্যাকসেপ্ট করেছি। গলাবাজি করে কথা বললেই সব কথাটা সত্যি হয়ে যায় না, সত্যি কথাটা বলতে হয়। কি বলতে হয়? যে আমি প্রথম কলে নিতে গিয়েছিলাম ম্যাডামকে যে কিউআর কোড দিয়ে সীমা টাকা তুলবে, তাই সেই চক্রান্তটা আমি থাকিনি বলে উল্টো চাল ফেঁদে আমার কাছ থেকে ইচ্ছা করে হেল্পের নাম নিয়ে আমাকে ফাঁসাবার চক্রান্ত করে আমাকে সামনে রেখে আমার পেড করা টাকাটাকে দেখিয়ে মানুষকে দিয়ে টাকা রোজগার করতে বসবে, সেটা আমি ভাবিনি। এবং তাই 12 দিন আমি এত ব্যস্ত ছিলাম, এবং একটা মানুষ, যার অসুস্থ মানুষ, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সেটা আমি কখনোই চাইনি। এটা সব থেকে বড় জঘন্যতম কাজ হয়েছে দীপ্তির। জানে যে আমি ক্রাউড ফান্ডিং নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ট্যাগ করে, ক্রাউড ফান্ডিং নিয়ে কদিন আগেই করেছি, বেশি দিন যায়নি। তো তারপরে দীপ্তি কোন সাহসে আমাকে জয়েন্ট কলে, ওই যে বলছে জয়া ছিল না, অমুক ছিল, সম্পূর্ণ মিথ্যা কথাগুলো এক টানা বলে গেল। প্রচন্ড মিথ্যাবাদী, কোনো এথিক্স নেই, কোনো লজিক নেই, আর প্রচন্ড মিথ্যা কথা বলে, অসভ্য, বেপরোয়া। তারপরে আরো উদাহরণ দেব। এই ঘটনা ঘটানোর পিছনে দীপ্তির মাথাটাও কাজ করেছে, না হলে আমার পাওয়া টাকাটা পাওয়ার সাথে সাথে, যেটা আমি দীপ্তিকে ফোন পে নাম্বার চেয়েছিলাম, দীপ্তি ফোন পে নাম্বার আমাকে পাঠিয়েছিল, সেই ফোন পে নাম্বারে আমি টাকা পাঠিয়েছি, সেটা দীপ্তিকেই একমাত্র জানিয়েছিলাম। ঠিক আছে, আমি কিন্তু আর সময় পাইনি একটা কথা বলার, কারণ আমার কাছে আর কোনো সময় ছিল না। টানা আমি 2-3 দিন ধরে ব্যস্ত ছিলাম আমার ওই নতুন খাতা নিয়ে, আমি আমার ওই গ্রামের বাড়িতে। তারপর ফিরে এসে বর্ধমান কোর্টে আমি যেদিন বসে আছি, সোমবার দিন, বিগত সোমবার দিন, একটা স্ক্রিনশট আমাকে রিঙ্কু পাঠালো, যেখানে রূপা বলে কেউ লিখেছে যে মাঝে আমি শুধু একবার সীমাকে গিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আছে তোমার বর, আমি আর লাইভও দেখিনি, কারোর কোনো লাইভ দেখিনি। আর একবার ইপসিতাকে গিয়ে লিখে এসেছিলাম যে এই সময় মৃত্যুসজ্জায় মানুষটা কোনো কন্ট্রোভার্সি করো না। আমি কিন্তু এ সমস্ত বিষয় জানিই না যে আমার ওইটা দেখিয়ে টাকা রোজগার চলছে ওয়াইটিতে, এগুলো আমি কিচ্ছু জানি না। এবং এইগুলো যে এই শয়তানি দিমাগ বালিরা রেডি করেছে ওয়াইটিতে, সেটা আমাকে সামনে রেখে করবে, এটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম গত পরশুদিন যখনই আমি টু দা পয়েন্টে হিট করেছি যে আমি লাইভে আসছি, তখনই কিন্তু তাদের আসল গ্রুপগুলো বেরিয়ে গেছে। তারা বলতে বসে গেল ক্রাউড ফান্ডিং নিয়ে তুমি আমার নামে কেস করবে, তাই তুমি আমাকে টাকাটা দিয়েছো। চিটিংবাজ, ধাপ্পাবাজ, যারা নিজেরা ফোন করে আমার কাছ থেকে টাকা নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলতে বসে যায় যে তুমি আমাকে টাকাটা দিয়েছো, আমি তোদেরকে বলেছিলাম তোর বিপদের দিনে ওখানে ডাক দিয়ে আমি আছি পাশে। কিন্তু আমাকে ফাঁসানোর চক্রান্ত ওই দীপ্তি বুড়ি করেছিল। আজকে তাকে বুড়ি বলতে বাধ্য হলাম, গুপ্তি বুড়ি বলে অনেকে, আমি তাকে দীপ্তি বুড়ি বললাম। মানে বুড়ো বয়সে গিয়ে মাথাটা পুরো বাঁকিয়ে ফেলেছে, মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, যার জন্য এই শয়তানি দিমাগ নিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত ইনি করেছিলেন। আর ইনি ফোনটা আমাকে করেছিলেন প্রথম,
তারপরে আমি বর্ধমানে বসে থাকার পর আমি স্ক্রিনশটটা ওনাকে পাঠাই। আমি যখন বুঝতে পারি যে কেউ একজন লিখেছেন যে এই ম্যাডাম ক্রাউড ফান্ডিং করার জন্যই সীমাকে পরিচিত করেছে, আমি সঙ্গে সঙ্গে ওই স্ক্রিনশটটা যখন ওনাকে পাঠাই, উনি ঘুরিয়ে আমায় রিং করেন এবং কিছু ভয়েস নোট পাঠান। আমি ওনার ফোনও ধরিনি। আর সেই দিনও যখন আবার জয়েন্ট কল করেছিল, সেই দিনও আমি জয়েন্ট কলটা আবার রিজেক্ট করেছিলাম। তাই গতকালকে যখন আমি খোঁচা দেওয়াতে তিনি যখন সত্যি কথাগুলো বললেন, আমি জানি না যে সে ভিডিও করেছে থেকে, আমি শুনিনি, কিন্তু কালকে যখন খোঁচা দিয়েছি তখন সে সত্যি কথা বলেছে। তাই আমি তাকে কালকে বলেছি আমি জানতাম আপনি অনেস্ট, সত্যি কথাগুলো বলবেন, কিন্তু তারপরেই তার আবার ডিসঅনেস্টি সামনে চলে এলো আজকে, যে সে একটি অত্যন্ত অসৎ মহিলা, তার মাথার মধ্যে শয়তানি দিমাগ, সেম সন্দীপকে হাসানোর জন্য, সন্দীপের কেসটা থেকে আমরা হেরে যাওয়ার জন্য সেম শয়তানি বুদ্ধি করেছিল। এবং আমি কথা বলি, এই বাংলাদেশে নোংরা থেকে নোংরা ক্রিয়েটার যারা মহিলাদের অশ্লীল ভিডিও নিয়ে ভিডিও করে, সেই নোংরা মহিলাটা, নোংরারা তাদেরকে পেটের সন্তান বলে, তারা লেলিন বাদ শেখাচ্ছে, মাস্ক বাদ শেখাচ্ছে, ফাঁকা ফ্ল্যাটে লেলিন বাদ শেখাতে পারে। তাদের মাথায় শয়তানি দিমাগ নিয়ে আজকে তারা জিরোয় পরিণত হয়েছে, কারণ তাদেরকে মানুষ ঘেন্না করে, তাদের অত্যাচার মানুষ দেখে নিয়েছে। আমার বাবাও সিপিএম ছিল, কালকেও তাকে বলেছি, মার্কস জীবন আমি পড়েছি ক্লাস 8-এ, কিন্তু তারপরেও আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, তাদের এই দোগলাপন্থী এবং নোংরামির জন্য এদেরকে মানুষ একসময় ছুঁড়ে ফেলে দেবে। আমি আপনাদের কাছে আজকে জানাতে এসেছি আরো বেশ কয়েকটি কথা, যে কথাগুলো জানা প্রত্যেকেরই দরকার আছে। আমি যদি সঞ্জয়ের বিরুদ্ধে 10টা এফআইআর করি, আমি যদি সুতপার বিরুদ্ধে 6টা এফআইআর করি, তাহলে কেন সীমার বিরুদ্ধে হবে না? এটা আমাকে প্রত্যেকে প্রশ্ন তুলছে। একদম ঠিক তাই, আমার দিকে বারবার আঙুল উঠছে, আমি বায়াসড, কেন আমি সীমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছি না। তাদের জানিয়ে রাখি, আমি সীমা, দীপ্তি, রিম্পা এবং গীতাটুনির বাসা এবং সোমা ভট্টাচার্য এদের বিরুদ্ধে, এইরকম টানা 7 জন এর বিরুদ্ধে রানাঘাটে জুরিসডিকশনে কমপ্লেন দর্জ করেছিলাম, এবং সেটা এফআইআর করার জন্য যেদিন যাব তার একদিন আগে রাত্রেবেলাতে তার অর্ডার এবং তার কপি আমি সনিকাকে পাঠাই। সনিকা কোনোভাবেই চাইনি এবং এই ধরিত্রী কোনোভাবেই চাইনি যে সেই এফআইআরটা লজ হোক, তার কারণ তার পরের দিন আমাকে এফআইআর করতে যেতেই হতো। অর্ডার হয়ে গেছিল, হিয়ারিং হয়েছে, আমাকে ডেকেছে, অপোনেন্টকে ডেকেছে, দু তরফেই হিয়ারিং করেছে। হিয়ারিং করার পর আমাকে বলেছে আপনাকে কালকে এসে এফআইআর দিতে হবে, কারণ এটা একটা বিভৎস সিরিয়াস ইস্যু, এবং সেই ইস্যুতে এই চ্যানেলগুলোকে আমরা কথা দিচ্ছি ওড়াবে তো বটেই, সাথে সাথে কগনিজেন্স নেবে। এবং সাংঘাতিক ভাবে আমি সমস্ত প্রমাণ গুছিয়ে রানাঘাট জুরিসডিকশনের অ্যাডিশনাল এসপি এবং এসডিপিওর হাতে তুলে দিয়েছিলাম। তার জন্য সেখান থেকে একটা এফআইআর হতো। তার মেন যে প্রথম যিনি ছিলেন তিনি ছিলেন গীতাদি। তিনি যে কন্ট্রোভার্সি করেছেন শুধু নয়, তিনি যে বাংলাদেশের সাথে যুক্ত ছিলেন এবং ক্রাউড ফান্ডিং এর সাথে যুক্ত ছিলেন, সেই প্রমাণও আমি তুলে দিয়েছিলাম। এবং তাদের যে পার্সোনাল যে চ্যাটের বিষয় আছে, সমস্ত জিনিসই আমি শুধু ওনার একার না, আরো অনেকের অনেক কিছু ডিটেলস আমি সেখানে তুলে দিয়েছিলাম। সেই রাত্রেবেলাকার অডিওটা শোনাবো? ক্ষমা চেয়েছেন 5 বার, মানুষের কাছে বোঝাতে এসছেন। আজকে তাহলে আপনাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? কেন আমি ছেড়ে দেবো আপনাদেরকে? আজকে সনিকা মাঝখানে থেকে বললো দিদি একটা সুযোগ ওদেরকে দাও, ওরা পাল্টাবে, কিন্তু এরা তো পাল্টাবার না। কে তোদের ফোনের ভরসা করে রে? কে তোর ফোনের ভরসা করে? যার মুখ থেকে বেরোয় বাংলাদেশি নোংরা অসভ্য ইতর মাদ্রাসা গাটার ছাপ সাম্যবাদ বোঝাতে এসছিস, তাদেরকে তোর পেটের সন্তান বলিস? যারা মেয়েদের নগ্ন ছবি দেখিয়ে ভিডিও বানায়, ইতর গুলো, জানোয়ার গুলো, মুখ থেকে সারাদিন রাত নোংরা শব্দ বেরোয়, তাদেরকে বানাবো আমার সংগঠনের লোক? জানোয়ারের দলবল আমাকে ফাঁসাবার চক্রান্ত করেছিল, তাকে কালকে বলবো না? এটা সে নিজে আমাকে ফোন করে ফাঁসাবার চক্রান্ত করেছে। আমাকে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে, রং ইনফরমেশন দিয়ে আমাকে সামনে রেখে ক্ষমা চেয়েছে দীপ্তি, ক্ষমা চেয়েছে সীমা, ক্ষমা চেয়েছে
তারা আমার কাছে ক্ষমা চেয়েছে, যার জন্য তাদেরকে জয়েন করলে সেই ক্ষমার অডিও কল রেকর্ডিংও একদিন প্রকাশ করে দেবো আমি, না হলে আমি সেই কমপ্লেন উইথড্র করতাম না। এবং গীতা দিয়ে বলেছেন, আমার কাছে শুধু বলেননি, তিনি প্রশাসনের কাছে লিখিত জবাবদিহি করেছেন, কারণ তিনি সরকারি চাকরি করেন। আজকে আমি বলছি, যদি ওদের বিরুদ্ধে কমপ্লেন করে থাকতে পারি 10টা করে 6টা করে, তাহলে এদের বিরুদ্ধেও কেন করব না? এরা চরমতম মিথ্যাবাদী, অসভ্য, ইতর। আজকে আমাকে ফাঁসাতে এসেছিল, লজ্জা করছে না? মুখোশগুলো খুলে পড়ে যাচ্ছে একের পর এক। আজকে নিজেদের ভিউয়ারদেরকে ঠকিয়ে টাকা রোজগারের মেশিন বানিয়ে আজকে তাদের কাছ থেকে লোটা হচ্ছে, লজ্জা করছে না ইতর গুলো? আর সেই চাল ফেলেছিল দীপ্তি, তাই দীপ্তিকে বলবো না তো কি কাকে বলবো? কিসের জন্য আমাকে ফোন করেছিলেন? আমি তো কোনোদিনই ফোন করতাম না, আমি তো ফোন কোনোদিনই ধরতাম না, আমি পুরো ব্ল্যাক লিস্টেড করে দিয়েছিলাম। আমার ফোন ধরার কোনো মানে ছিল না, কারণ সোনিকা সেই ফোন সবাইকে জয়েন কলে রেখেছিল, সোনিকা চেষ্টা করেছিল, তার জন্যই ধরতে হয়েছিল। না হলে তো আমি কারোকে কোনোদিন ফোন করেছি? আমি নিজে থেকে ফোন আপনাদেরকে ইগনোর করি, পাত্তা তো দূর কি বাত। উপস্থিত হ্যাঁ, একদম একদম একদম, এটাও বলে রাখি, এটাও মিথ্যা কথা বলেছে। আমরা তো করি কত বড় মিথ্যা! দু কোটি কি অকাত নেই, 2 কোটি কি অকাত নেই? ক্ষমা চাইতে 2 মিনিট লাগে? শোনো, তাহলে আজকে বলি ও কত বড় মিথ্যাবাদী, আমি আবারও একটা প্রমাণ দিচ্ছি। শোনো, ও কি বললো, যে একটা গ্রুপ কলে আমাকে নিয়ে বলেছিল, আপনি খুব চালাক, আপনি আমার এখানে এসে কমেন্ট করেন না, লাইভে আমার নাকি কমেন্ট করেন না। তাহলে আমি বলি, ওটা ফার্স্ট কল ছিল না, ওটা মিডিলে কথা বলতে বলতে কোনো একটা সময় গল্পের সুলভে হয়েছে। আমি বলি, ফার্স্ট কল যেদিন হয়েছিল সেদিন সীমা এই রিম্পা, দীপ্তি এবং গীতা টুনির বাসাকে একসঙ্গে লাইনে নিয়েছিল। কি না, ওই যে সুতপার বিরুদ্ধে এফআইআর করার জন্য তখন গীতা টুনির বাসার বিরুদ্ধে আরটিআই করেছিল সুতপা। গীতা টুনির বাসা বলল, যদি আমার যদি এফআইআর করা, ওর বিরুদ্ধে যদি অ্যাকশন নেয় আমি আছি, কিন্তু সঞ্জয়ের বিরুদ্ধে আমি কোনো কিছু করব না। তখন কিন্তু দীপ্তি আর রিম্পা বলল, আমরা একটু ভেবে দেখি। সেই সময় আমি কিন্তু তখন কিন্তু কিছু চিনতাম না, যে একটা গ্রুপ বানালো সীমা, সেই গ্রুপে ফটান করে দুজন আবার বেরিয়েও গেল। সেই দিন রাত্রেবেলায় আমি ওদের দুজনের সাথে কথা বলেছিলাম, এবং কিন্তু সেই সময় অনেক কিছু ওরা বলেও ছিল, আমাকে জানিয়েও ছিল, যে ওদেরকে সঞ্জয় কিভাবে দীর্ঘদিন ধরে অত্যাচার করছে, কি ধরনের কথা বলেছে, কি করেছে। সেই দিন ওরা আমাকে বোঝাবার চেষ্টা করেছিল যে বাংলাদেশ থেকে ওদের ওপর এইরকম টর্চার করেছে, নিউটন বলে কেউ, এরকমের সমস্ত কথাবার্তা সেদিন রাত্রে ওরা বলেছিল, সঞ্জয় নাকি করা করিয়েছে। সেটা ছিল প্রথম কল রেকর্ডিং। সেই কথাগুলো ভুলে গেলে হবে? সমস্ত জিনিস আমার কাছে গচ্ছিত আছে, এবং টু দা পয়েন্টে গচ্ছিত আছে। এবার আসি আসল কথায়। আমি যখন সন্দীপের কেসটা নিতে চাইছিলাম না, বারবার বলেছিলাম আমি নেব না, তখন সঙ্গীতা বলে একটি মেয়েকে দিয়ে টানা ইউএসএ থেকে আমাকে এক টানা সীমা ফোন করিয়ে করিয়ে দীর্ঘদিন ধরে আমাকে বুঝিয়ে বুঝিয়ে এই সন্দীপের কেসটাতে আমাকে ঢোকা করিয়েছিল। আমি দীর্ঘদিন ধরে একটাই কথা বলেছিলাম, নিতে পারবো না, নিতে পারবো না, নিতে পারবো না। এবং সঙ্গীতার সাথে আরো দুজন, তাদের নামগুলো ভুলেই গেছি, পরে তাদের নামগুলো জানতে পারলাম। সন্দীপ নাকি তাদেরকে ঘরের ছবি পাঠিয়েছিল, তারা নাকি ভাইরাল করে দিয়েছিল। তারা বসে আমাকে কনভিন্স করেছিল, আমারই বান্ধবী, আমি লাইনে নিচ্ছি, এই সঙ্গীতা বলে মেয়েটি, সেও পর্যন্ত আমাকে দীর্ঘদিন ধরে কনভিন্স করে, এবং টানা কনভিন্স করে গেছে, প্লিজ নিতেই হবে সন্দীপের কেস। আমি নিতে চাইনি, এক টানা আমাকে জোর করে এই কেসটা চাপানো হয়েছিল। কারণ আমি বলেছিলাম, আমি জানতাম এরা বেয়াদব, অসভ্য, ইতর, কেউ কোথাও কথা শুনবে না, যার জন্য আমাকে যা যা পদক্ষেপ নিতে হয়। রাগের কারণ এদের একটাই, সেটা হচ্ছে সন্দীপের বাড়িতে আমি কেন 144 ধারা করলাম, এদের জন্যই তো করেছিলাম তো এদের জন্যই। জানতাম তো এদের দোগলাপন্থী সন্দীপের ওপর দিয়ে যাবে, কারণ আমি যখন একটা ক্লায়েন্টকে ধরেছি, তাকে আমাকে বাঁচাতে হবে, তার জীবনটা আমাকে তো নষ্ট করে দিলে হবে না। আমাদের একটা ক্লায়েন্টের একটা এথিক্স আছে, আমি আমার ক্লায়েন্টকে আমি নিশ্চয়ই আমার ক্লায়েন্টকে কখনো বিপদে ফেলবো না, আমার ক্লায়েন্ট বিপদে পড়ুক সেটা নিশ্চয়ই চাইবো না, এবং তার সাথে ডুপ্লিসিটি করে অন্যের সাথে হাত মিলিয়ে নেওয়া, এটা আমি কখনো করতে পারবো না, যেটা আমার কখনো করণীয় নয়। আর এক মুখে দুরকম কথা বলা আমার শোভনীয় নয়। তাই
আমি যখন ওদের বাড়িতে 144 ধারা করি তার কারণ একটাই ছিল যে আমি কোন পদ্ধতিতে কাজ করছি বা আমি কি কি কাজ করছি তার সমস্তটা এরা জানতে পারবে এবং এই ওয়াইটিতে এসে উগলাবে। প্রথমেই কেস করার জন্য আমি বললাম, দেখো আমি যদি এই কেসে হাত দিই আপ টু সুপ্রিম কোর্ট যেতে হতে পারে, আর সুপ্রিম কোর্ট যাবার জন্য তোমাদের কি ফান্ডিং আছে? তখন বললো না, নেই। আমি বললাম তাহলে তোমরা জোগাড় করো ফান্ডিং, কারণ পরবর্তী দিনে এমনও হতে পারে তারা অপোনেন্ট পার্টি, তারাও একটা ইউটিউবার, সেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সুতরাং তাকেও ফান্ডিং করবে এবং তারাও কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। তাই তোমরাও কিন্তু টাকার বন্দোবস্ত করো। আমাকে 42,000 দিয়েছিল, আমি 5টা মামলা করেছিলাম এবং কলকাতার হাইকোর্টের অ্যাডভোকেটরা গিয়ে বসিরহাট, প্রথমে বসিরহাট কোর্টে 2টো এবং রানাঘাট কোর্টে 2টো, একটা উইথড্র এবং একটা নতুন মামলা, এবং কলকাতা হাইকোর্টের একটা মামলা, এই মামলা আমাকে করতে হয়। এবং তার সাথে সাথে আমাকে গিয়ে ইয়ে পর্যন্ত, হাসনাবাদ পর্যন্ত যেতে হয়েছিল। সমস্ত কিছু কাজ করার পর এই নোংরা পরিস্থিতি তৈরি করার পিছনে যদি কারোর হাত থাকে সেটা হচ্ছে এই দীপ্তি, সীমা এবং এই যে আরো গোটা কয়েকজন আছে যাদের নাম আমি নিতেও চাই না মুখ দিয়ে, তাদের এই সমস্ত নোংরামি। আমি সত্যি কথা বলছি, একটা বার কনসিডার করলাম রানাঘাট পুলিশ স্টেশনে এফআইআর করার জন্য। সেদিন রাত্রেবেলায় শনিটা যদি লাইনে না নিয়ে পরের দিন আমি বেরিয়ে যাব, আর দীপ আমাদের ধরিত্রী যদি আমায় না আটকাতো, তাহলে কিন্তু সেই কমপ্লেন আমি উইথড্র করতাম না। আমার খুব ভুল হয়ে গেছে যে এ কটার সব কটার নামে যে বাংলাদেশি যোগ আছে, টাকা তোলা থেকে শুরু করে ক্রাউড ফান্ডিং থেকে শুরু করে, এবং টুনিদি, আমাদের যিনি গীতাদি আছেন, গীতা টুনির বাসা, তিনি, তার মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু এই কাজটা করতে বাধ্য হলাম। কারণ শনিটা খুব ভালোভাবে চেয়েছিল যাতে কোন রকম ভাবে আর এই জিনিসটা না হয়, কিন্তু এরা মুখের সামনে এক, পিছনে আর এক। সেই ক্ষমা চাওয়ার অডিও গুলো এবার আমরা প্রকাশ করব, এদের রূপগুলো প্রকাশ করব, সমস্ত জিনিস, অর্ডার কপি থেকে শুরু করে আমার কমপ্লেন উইথড্র এবং এফআইআর কপি, সমস্ত কিছু আমি দেখিয়ে দেব। আমি সমস্ত জিনিস এখানে তুলে ধরবো, কারণ অনেক হয়েছে সহ্য। ইতর গুলো, বুঁদর গুলো আমাকে ফাঁসাতে চেয়েছিল এই টাকা দিয়ে, এইরকম ভাবে যে ক্রাউড ফান্ডিং করার জন্য ম্যাডাম উস্কেছে। তার মানে ম্যাডাম দিচ্ছে মানে সবাই দাও। আমার টাকাটা দিয়ে আমার এইমাত্র দরকার যে তুমি যেই ফান্ড ট্রান্সফার করলে সঙ্গে সঙ্গে তোমাকে সামনে মোহরা করে শুরু হয়ে গেল টাকা তোলার খেলা। আমি তাই বললাম, কাল যখন সে স্পষ্ট কথায় বললো যে না, আমিও কিন্তু এই কথাটার বিপক্ষে, যে আমি কোনোভাবেই চাই না যে ওয়াইটিতে ক্রাউড ফান্ডিং হোক, আমি এটা চাই না। যখন তুই চাসই না, তাহলে সেদিন কেন আমাকে লাইনে নিয়েছিলি? তোর মাথায় শয়তানি বুদ্ধি আছে, আমি তো জানি তোর মাথায় শয়তানি বুদ্ধি আছে বলেই তুই জয়েন কলে তখন থার্ড টাইমে আমি তোর জয়েন কলটা কেটে দিয়েছিলাম। তার কারণ তোরা চাইছিলি আমাকে মোহরা করে আমার মুখ থেকে বলিয়ে নিতে যে হ্যাঁ ক্রাউড ফান্ডিং হোক। ইডিয়েট গুলো, শয়তানি বুঝি না, এই বুড়ো বয়সে এসে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখন এসে লজ্জা করে না? ইপসিটা গাঁজাখোর মাতাল, ইপসিটা সত্যি কথাগুলো বলছে বলে। 1 বছর আগে যখন ওর বর অসুস্থ হয়েছিল তখন তো আমিও গেছিলাম, কই আমাকে তো এটা বলতে পারিনি, তখন তো আপনি ছিলেনও না, তখন তো এইসব কেসের খাড়াও ছিল না, তখন তো কই ক্রাউড ফান্ডিং এর কথা আমার সাথে বলতে পারিনি। উনি যখন এই জিনিসটা সমর্থন করেন না, উনি ফোন করলেন কেন? উনি কি ওই সীমার স্পোকসপারসন? উনি কি স্পোকসপারসন যে ওনার হয়ে সীমার হয়ে উনি বলবেন? আরে এটাই তো চল, আজকে লাইভ দিলাম, চল মাই ফোর্ট, তোদেরকে ফোন তো দূর কি বাত, তোদেরকে এত কেস দেবো, কথা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ভিডিও টেক ডাউন করবো, আর তোদেরকে কেসের পর কেসের মালা পরাবো। যেমন সুতপা যেমন দৌড়ে বেড়াই আজকে তার সংসারটা ভাঙতে বসেছে, এটা সত্যি কথা যে সুতপা তার শাস্তি পাচ্ছে, কারণ সুতপাকে যে শাস্তি দিয়েছি সঞ্জয়কেও সেম শাস্তি দিয়েছি। তাহলে কেন এরা বাদ যাবে? কেন এরা বাদ যাবে? ইতর গুলো আজকে তোদেরকে অনেক সাহস দিয়েছি, এরপর দেখ তুই কি বললি, আমার কথা মানছে না তো। তোরা তো চিটিংবাজ, জোচ্চোর ঠকবাজেরা কোনোদিন শুধরায় না, তাদেরকে কেস দিয়েই আটকাতে হয়। তো এই গুপ্তি আর এই যে চিটিংবাজ জালিয়াত, এদেরকে সব কটাকে কেসে দিয়েই আটকাতে হবে, কারণ এরা ভিতরে 1500 টাকা 49 টাকা চেয়ে বেড়ায়। এটা তো চিটিংবাজ, জোচ্চোর ঠকবাজ।
প্রত্যেকটা। আবার তারা আবার বড় বড় জ্ঞানের বানিয়ে ওড়ায় চিটিংবাজ গুলো। কালকে আমার গলাতে না খুব ফেটেছে, কারণ আমাকে ফাঁসাতে চেষ্টা করেছিল না। লজ্জা করছে না আমাকে ফাঁসাতে গিয়ে নিজেরা ফেঁসে গেছে। যার স্বামী অসুস্থ থাকবে, যার স্বামী মৃত্যু শয্যায় থাকবে, তার করণীয় কি? তার করণীয় কি?